সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মানতালাও। সে বললে, খুব জানি, মানতালাও খুব বড়, তবে ধারে বড় জঙ্গল, ভালুকের ভয় আছে, পাহাড় আছে, বাঘও আছে। বৈশাখ মাসের মাঝামাঝি, অসহ্য গরম, বেলা 4টা বেজে গিয়েছে। ভাবলুম এই অসহ্য উত্তাপে বিহারের এমন সুন্দর রোদে স্নান করে সৌভাগ্যের কথা। সে প্রস্তাবে সবাই রাজি হলো। আমার মন প্রথমত সায় দেয়নি, কি জানি কেমন তালাও, মিথ্যেই দেরি হয়ে যাবে গয়া পৌঁছতে। কিন্তু যখন মোটরটি হ্রদের সামনে এসে পৌঁছল, কিন্তু হঠাৎ এসে পৌঁছল একটা বনের বাঘঘুড়ি। তখন হ্রদের সেই অপূর্ব রূপ আমাকে এত বিস্মিত করে দিলে যে আমি করণ সিংকে বললাম, কী জন্য তুমি এর আগে বলনি? কেন বাবুজি? এমন চমৎকার একটা জায়গা, বড় জঙ্গল, ভালুক বাঘের ভয় আছে। তা হোক, এমন অপূর্ব একটা জলাশয় আছে যার ধারেই পশ্চিম তীরে সমান্তরাল নিচু শৈলমালা ও শালের জঙ্গল, উত্তর তীরে মাইলটাক দূরে পুনরায় শৈলমালা ও ঘন সবুজ শালবন। কেবল পূর্ব ও দক্ষিণে পাহাড় নেই, বনও নেই, দিব্যি সবুজ তৃণভূমি, একদম ফাঁকা ও সমতল। ফুটবল খেলার ভালো মাঠ হয় এই মাঠের মধ্যে। এদিকে ওদিকে 2-4টি হরিতকি, শিববৃক্ষ, শাল ও আসান গাছ। দক্ষিণ কোণে চমৎকার অ্যাসবেস্টসের ছাদ বাঁধা ছোট বাংলো। বাংলোর ঠিক সামনাসামনি একটি পাথরের মোটাসোটা সোপানযুক্ত কারুকার্যবিহীন বাঁধা ঘাট। তারই ঠিক বগলে বড় বড় তক্তা জুড়ে হাত 10-12 জলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, অনেকটা সুইমিং পুলের জাম্পিং বোর্ডের মতো। সেই তক্তাগুলোর প্রান্ত মোটা মোটা শালের খুঁটিতে আবদ্ধ। সেখানে তক্তাগুলো শেষে বাঁধা হয়েছে। সেখানে একখানা ধূসর রং করা জাহাজের লাইফ বোটের মতো গড়নের বোট বাঁধা। মোটরে হাজারিবাগ থেকে গয়া যেতে যেতে এই অদ্ভুত রোডটি পড়ল। মানতালা অবশ্যই স্থানীয় অধিবাসীদের দেওয়া নামটা। নামে কিছু আসে যায় না। এই অতি সুন্দর হ্রদ যে এমন এক বনাঞ্চলে আছে, গয়াগামী পিচঢালা রাস্তা থেকে তার কিছু বুঝবার উপায় নেই, যদি না হাজুদা রাস্তার পাশের একটা সাইনবোর্ডের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করত। সাইনবোর্ডের গোড়ার দিকে দক্ষিণ পাশে একে সরল রেখায় একটি তীরের ফলা হ্রদের অবস্থান বিন্দু নির্দেশ করছে। এইরকম হলো বিজ্ঞাপনটা, মানতালাভ হ্রদ, আসুন। এখান হইতে 2 ফার্লং দূরে বনের মধ্যে সুন্দর একটি হ্রদ আছে। স্নান ও ভ্রমণের জন্য বন বিভাগ হইতে একটি প্রস্তর বাঁধানো ঘাট ও নৌকা ভ্রমণের জন্য একটি নৌকুর ব্যবস্থা আছে। জ্যোৎস্নারাত্রে এই হ্রদ বিশেষ রূপে উপভোগ্য। ভ্রমণেচ্ছুদের জন্য হ্রদের ধারে যে বাংলো আছে, চৌকিদারের নিকট উহার চাবি মিলিবে। দর্শনী 1 টাকা, নৌকা ভ্রমণ ফি 8 আনা ঘন্টা পিছু, আর বাংলো ভাড়া দৈনিক 5 টাকা। রাও, ডিএফও, গয়া ডিভিশন। কখনো নাম তো শুনিনি মানতালাও হ্রদের। অভিষেক কী করি বা শুনব? কদিনই বা এদিকে এসেছি, দুজনেই আমরা নবাগত পশ্চিম সফরে। ড্রাইভার করণ সিং এ অঞ্চলের লোক, বিহার ট্রান্সপোর্টের বাসগুলিতে অনেক দিন ধরে কাজ করেছে। তাকে বললাম, তুমি জানো করণ সিং, কি তালাও আছে এখানে? খুব চওড়া হ্রদটা, আঁকাবাঁকা হ্রদটা বনের ওমরে অদৃশ্য হয়ে গিয়েছে। নির্মল নীল জল, এবং হয়তো বললে বিশ্বাস করবেন না, তীরের কাছে একটা চমৎকার সবুজ জলা ঘাস ও পানকলস শেওলার বন। ঘাসে ফুল ফুটেছে নীল রঙের, পানকলসের ফুল ফুটেছে সাদা সাদা বাটার কপ ফুলের মতো। আর কি অজস্র ফুটে আলো করছে বনপ্রান্ত। সেই পরন্ত বেলায় কি ঘন সুবাস সদ্য ফোটা কুরচি ফুলের। সাদা বনভূমি মাতিয়ে ফেলেছে সেই সুবাসে। যেদিকে যাও সেদিক থেকেই থোকা থোকা কুরচি ফুল দুলছে বাতাসে। কি শোভা এই অপরিচিত অজ্ঞাত জলাশয় ও তার বন্য পরিবেশের। কি অদ্ভুত নির্জনতা এর চারিপাশের। কোথাও একটি মানুষের চুলের টিকি দেখা যায় না, কেবল শুনো বিহঙ্গ কাকলি, বন্য হনুমানের ওপ আপ শব্দ দূরে বনের মধ্যে। আর জলাশয়ের বড় বড় ঢেউ চপচপ করে সেই তক্তা বাঁধা জেটির গায়ে এসে লাগবার শব্দ। আমাদের বন্ধু ললিত প্রকৃতিকে দেখবার চক্ষু হারায়নি। সে দেখে শুনে বলে উঠল, শুধু এখানে বসে থেকো, ব্যাস, আর কিছু হয় না। তা খাওয়া? সে হয়ে যাবে।
বলে সে তাচ্ছিল্যের সঙ্গে হাত নেড়ে কি যে নির্দেশ করলে কেউ বুঝতে পারলে না। বললাম, বোট চড়বে? হ্যাঁ ভাই, কিন্তু সন্ধ্যায় জ্যোৎস্না উঠলে? কি বলো? রাত্রে তাহলে এখানে থাকতে হবে। থাকলাম, খাওয়া সে হয়ে যাবে। বলে সে আবার পূর্ববোধ অর্থহীন ইঙ্গিত করলে হাত নেড়ে। আমার ইচ্ছা যে একেবারে না ছিল তা নয়। মোটর থেকে সবাই নেমে পড়লাম। বাংলোর চৌকিদারকে ডাকাডাকি করা গেল, কোনো সারা শব্দ পাওয়া গেল না। আমরা বাংলোর বারান্দায় জিনিসপত্র নামিয়ে রেখে সেখানে বসলাম। উদ্দেশ্য চা তৈরি করে খাওয়া বা চা তৈরি করার চেষ্টা দেখা। ললিত শীঘ্রই শুকনো কাঠকুটো কুড়িয়ে নিয়ে এসে চা চড়িয়ে দিলে। করণ সিং চৌকিদারকে ডাকতে হলো। চা খাওয়া শেষ হলো। সূর্য অস্ত গেল ওদিকে পাহাড় শ্রেণীর ওপারে। চমৎকার ছায়া ভরা প্রান্তর ও বনানী। বনানী প্রান্তস্থ এই বিরাট সরোবর, পাহাড়ের প্রতিবিম্ব ফুটে উঠেছে নির্মল কাকচক্ষু জলের পশ্চিম কোণে। পাকপাকালির কলরব ভেসে আসছে পাহাড়ের দিক থেকে। এমন সময় করণ সিং চৌকিদারকে নিয়ে এলে দেখা গেল যে চৌকিদার একটি 16-17 বছরের ছেলে। নাম তার ট্যাম্পা। আমরা বললাম, কোথায় গিয়েছিলি? হাটিয়া মে। কাহা কা হাটিয়া? गोविंदपुर, 2 माइल यहाँ से, पहाड़ का बगल में। रात में हम लोग बंगलों में ठहरने सकेगा? जी, काहे नहीं, रह जाइए आप लोग, मगर हमारा पास चाबी तो है नहीं। चाबी कहाँ है? कहाँ गया? मेरे चाचा के पास है मकान में। हम जाएगा मंगाएगा। तबे जाओ और मंगाओ। आप लोगों को खाना की का होगा? तुमको बनाना पड़ेगा, सकेगा नहीं? काहे नहीं हुजूर, मगर यह कुछ नहीं मिलेगा, ना चाल ना दाल। घबराओ मत, सब चीज़ है हम लोगों के गाड़ी में। बोट का चाबी कहाँ? वो खुला हुआ है, ले जाइए, एक खाता में सही करने होगा। खाता लाओ। ট্যাম্পা খাতা সই করিয়ে চাবি আনতে চলে গেলে আমরা করণ সিংকে জিনিসপত্রের তত্ত্বাবধানে নিযুক্ত করে বোট ছেড়ে দিলাম। সরোবরটি সব জায়গায় সমান চড়া নয়। বোট নিয়ে যত আমরা দৈর্ঘ্য ধরে এগিয়ে চললাম তত বাদিকের প্রস্থ বাড়তে লাগলো। শেষে এমন হলো যে ওপারের গাছপালা ছোট দেখাতে লাগলো। ওপারের পাহাড় হঠাৎ যেন বহু দূরে চলে গেল। হ্রদের জলে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি করে পাহাড়ের দিক থেকে বাতাস বইছে। ললিত বললে, ভাই, স্নান করা দরকার, বোট লাগাও কোনো এক জায়গায়। আমাদের দুজনেরই দৃষ্টি আকৃষ্ট করেছিল ওপারের অপূর্ব বন সৌন্দর্য। এপারের তৃণভূমি বেশি, মাঝে 2-4টা বড় ছোট গাছ। ললিতকে বললাম, চলো ওপারে বোট নিয়ে ওখানে যাওয়া যাবে। ক্ষুদ্র বিচিসংকুল রোডটি পার হয়ে 40 মিনিট লেগে গেল। এইখানেই রোডটির প্রস্থ সর্বাপেক্ষা বেশি। পাহাড়ময় তীরভূমি যত কাছে আসতে লাগলো ততই আমাদের বাঙালি মনকে টানতে লাগলো ওর দিকে। এসব মরুভূমির মতো ঊষর দেশের কঙ্করময় রুক্ষতার মধ্যে শ্যামল বনানীর বৈচিত্র্য চোখ জুড়িয়ে দেয় কিভাবে, তা উপলব্ধি করার বস্তু। শুধুই কানে শুনে বা বই পড়ে তা বোঝা সম্ভব নয়। ওপারে যখন পৌঁছে গেলাম তখন দিন ও রাত্রির সন্ধিক্ষণ। একটু পরেই একাদশীর চাঁদের জ্যোৎস্না ফুটে উঠল জলে বনে পাহাড়ের সর্বত্র। ওপারে পৌঁছে ডাঙায় নেমে দেখি তীরভূমি কি সুন্দর। পাষাণময় আগাগোড়া সমতর ল্যাটেরাইট পাথরের বেদি যেন মস্ত বড়। ঠিক পেছনেই বন শুরু হয়েছে। একেবারে অনতি দূরস্থ শৈলসানু পর্যন্ত বিস্তৃত বনভূমি। পাষাণময় চত্বরের দৈর্ঘ্য 100 হাতেরও বেশি, চওড়ায় প্রায় 10-12 হাত। আমাদের স্নান ও বিশ্রামের জন্য প্রকৃতি যেন পাথরের ঘাট বাঁধিয়ে দিয়েছে। কি ঠান্ডা জায়গাটি! বনের কি সুন্দর স্নিগ্ধ হাওয়া, কুর্চি ফুলের কি ঘন সুবাস জ্যোৎস্না মাখা বাতাসে। আমরা সবাই জ্বলে নামলাম। যত দূর যাই পায়ের তলায় শুধুই পাথর, যেন সিমেন্ট বাঁধানো সমতল চত্বর। জল ঈষৎতপ্ত, কিন্তু কাকচক্ষুর মতো নির্মল। জল পড়েছে চাঁদের জ্যোৎস্না। পাহাড়ের উপর বনকুক্কুর ডেকে উঠল রজনীর প্রথম জামের শুরুতে। সেই সঙ্গে ডেকে উঠল শেয়ালের দল। ললিত বললে, কি চমৎকার জায়গা ভাই! এমন যে জায়গা আছে তাই জানতাম না, অথচ কেউ আসে না। জানলে ভিড় জমে যেত। বলো,
ভিড় জমে যেত না এই গরমের দিনে? তুমিও যেমন, আমাদের দেশে এসব জিনিস দেখবার শখ আছে কজনের? কে আসছে লেক দেখতে? আমাদের পেছনে রহস্যাবৃত বনভূমি জ্যোৎস্নায় অন্ধকারে অত্যন্ত গভীর ও বিপদসংকুল বলে মনে হচ্ছে। করণ সিং ভালুকের কথা তো বলেছিলই, বাঘের অস্তিত্বের সম্বন্ধে যে ইঙ্গিত করেছিল তাও অর্থপূর্ণ। কিন্তু আমার মন ছিল না বনের বিপদের দিকে। সারাদিন প্রখর রৌদ্রতাপ, ধুলো ঘামের হাত থেকে নিষ্কৃতি পেয়ে এই বনানী বেষ্টিত নির্জন বিশাল জলাশয়ের গভীর জলে অবগাহন স্নান করার আনন্দ আমার সব ভয়কে ছাপিয়ে উঠেছে। রোদের ধারে জলজ ঘাসে নীল ফুল ফুটে আছে, হাওয়ায় দুলছে ঘাসগুলো। উচ্ছে লতার মতো কে একটা লতা ঝুলে পড়েছে জলে। পাথরের উপর দিয়ে সাপের মতো সেটা চলে এসেছে জঙ্গলের দিক থেকে। দুজনে পাষাণ তীরভূমিতে উঠে, কিন্তু এই জলকে ঠিকমতো ভোগ করতে হলে এমনি ধারা অগাধ জলে সরোবরে বা নদীতে এমনি ছায়ানিবিড় বনফুলের ধারার ঠান্ডা জলে অবগাহন স্নান করা যায়। সারাদিনের পরিশ্রম, ধুলো ও দুর্দান্ত গ্রীষ্মের পরে কলকাতার ৮-৬০ বাথরুমে জলের কল খুলে স্নান করে কিছুতেই বোঝা যাবে না জলের কি মহিমা, অবগাহন স্নানের কি আস্বাদ। তার উপর যদি জ্যোৎস্না রাত হয় আর এমনি জনহীন সরোবরটি পাওয়া যায়, তবে সৃষ্টির আনন্দের অনেকখানি স্নান করে উঠে নিয়ে আসা যায়। দৃষ্টির সাহায্যে ওর ফটো তুলে স্মৃতির পটে এই ফটো চিরদিন থেকে যাবে এবং জীবনের মহাসম্পদ হয়ে থাকবে। স্নান করে স্নিগ্ধ হয়ে আবার আমরা বুটবে অজানা রহস্যলোকের দিকে এগিয়ে চলি পশ্চিম তীরে তীরে। আমাদের বাঁদিকের বন ও পাহাড় ধরে ধরে অনেক দূর বেয়ে চলেছি ডাঙার কাছে। কোথাও বনের মধ্যে অজানা বনকুসুমের গন্ধ, কোথাও ঝিঝির সমস্বরে ঐকতান, কোথাও ঝরা পাতার উপর অজানা কোনো নিশাচর জন্তুর দ্রুত পদচারণের খসখস ধ্বনি, কোথাও ডালপালা কাঁপিয়ে বাতাস ওঠার শব্দ। সমস্ত বনভূমিতে ততক্ষণ জ্যোৎস্না নেমেছে। কেবল নিবিড় ঝোপঝাপ কিংবা পাহাড়ের খাজগুলো বড় অন্ধকার দেখাচ্ছে তখনও। ললিত বললে, এই লেকের দেখছি সীমা নেই, কদ্দূর বাইব? চলো আজ সারা রাত বাইব বোট। এবার বাংলোতে গিয়ে খাওয়া দাওয়া করা যাক। এক রাত্রি নাইবা খেলুম, চলো দেখা যাক। এক জায়গায় ডাঙায় মস্ত বড় একটা হর্তুকি গাছ, তার ডালে ডালে আলোকলতা দুলে দুলে ঝুলে পড়ছে জলের উপর। বড় বড় পাথরের চাই সেখানটাতে জল পর্যন্ত নেমে এসেছে। সমস্তটাতে জ্যোৎস্না পড়ে কি অপূর্ব দেখাচ্ছে। আমরা আবার সেখানে বোট বেঁধে পাষাণের উপর জ্যোৎস্নায় বসলাম। কাছেই কত কি বন্য লতাপাতার ঝোপ, কটুত্তিক্ত গন্ধ উঠছে বাতাসে। রাত 10টা বেজেছে। দিনের গরম অনেকক্ষণ কেটে গিয়ে রাত্রির শীতল বাতাস আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের সঙ্গে গায়ে দেবার কোনো মোটা জামা বা কাপড় নেই। ললিত বললে, এ দেখছি কম্বল আনা উচিত ছিল। বেশ ঠান্ডা সত্যি ভাই, চলো ফিরি। হঠাৎ দুজনেই অবাক হয়ে জ্যোৎস্নালুকিত জলরাশির দিকে চেয়ে দেখলাম একদল বুনো হাঁস পাহাড় থেকে নেমেছে জলে। দিব্যি সাঁতার দিচ্ছে। গা ছমছম করে উঠল দুজনেরই। বাংলো থেকে অনেকক্ষণ দূর এসে পড়েছি, রাত্রিও গভীর, পেট চুই চুই করছে খিদে। ঠান্ডা বাতাসে শীত ধরে গিয়েছে দুজনেরই। বোট বেয়ে ফিরতে লাগলাম কুলের দিকে। চাঁদ ঘুরে গিয়েছে, যেমন মনে হলো পথ হারিয়েছি, দিক নির্ণয় করতে পারছি না। সমস্ত অঞ্চলটা যেন মায়াময় হয়ে গিয়েছে, যেন পৃথিবী থেকে বহু দূরে মহাভূমের অন্য কোনো অজানা গ্রহে নির্জন বনবেষ্টিত রোদের আমরা দুটি নিঃসঙ্গ প্রাণী। কোনো অজানা উপগ্রহের জ্যোৎস্নায় বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে ঘুরছি আমাদের সে পরিচিত পৃথিবীর আত্মীয় স্বজন থেকে চিরবিচ্যুত অবস্থায়। কতকাল যেন ছেড়ে এসেছি সেসব পরিচিত পথরেখা। তারায় তারায় পরিব্যাপ্ত আকাশ আর জ্যোৎস্না ভরা জলরাশির দিকে চেয়ে সে অনুভূতি আরও দৃঢ় হলো মনে। খানিক দূরে এসে বাদিকের পাহাড়ে স্পষ্ট একটা শব্দ শোনা গেল, যেন করাত দিয়ে তক্তা চিরছে। ললিত বললে, ভাই শোনো, বড় বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার জঙ্গলে যথেষ্ট, তাড়াতাড়ি চলো। পাহাড়ে পাহাড়ে যেন প্রতিধ্বনিত হয়ে উঠল সে আওয়াজ। খুব গম্ভীর আওয়াজ নয়, ঠিক তক্তা চেরার শব্দ। করাতের কারখানায় বড় কলের করাতে তক্তা চিরছে। আমি বড় বাঘের এ ডাকের সঙ্গে সুপরিচিত। যখন আবার আমরা ফিরে এলাম
বাংলোর ঘাটে তখন রাত 2:30। করণ সিং ঘরের দরজা বন্ধ করেছে বাঘের ভয়ে। তার ভয় যে অমূলক নয়, তার পরিচয় কিছু আগেই পেয়েছি। ডাকাডাকি করতে করণ সিং ও আরেকটা লোক দৌড় খুলল। অন্য লোকটা আমাদের সেলাম করলে। করণ সিং জানিয়ে দিলে, এ সেই বালক চৌকিদারের চাচা। বললাম, का नाम है तुम्हारा? मुनेश्वर महातो हुजूर। ठीक है, भात पकाया? हुजूर, वो तो 10 बजने को अंदर में पका लिया। खाना ठंडा हो गया हुजूर। कोई हर्ज नहीं, ले आओ। टेबल में परस कर ले हुजूर। करो। करण सिंह, तुम खाना खाया? और कुछ नहीं खाएंगे। তারপর একটু ঘুমিয়ে নেওয়া গেল। মুনেশ্বর বলল, হুজুর, এইসব জায়গায় ভোরে তাড়াতাড়ি দৌড় খুলবেন না। অনেক সময় বাঘ ওত পেতে থাকে দৌড়ের কাছে। যেমন দৌড় খোলা হয় অমনি মানুষকে নিয়ে পালায়। একবার পেয়েছিল ও বাংলোয়। করণ সিং বলল, বাজে গল্প করো না। বাঘ না হলে অমন করে না। আমি বিহার ট্রান্সপোর্টে কাজ করছি 20 বছর। কত পাহাড় জঙ্গল ঘুরেছি, কখনো শুনিনি এমন কথা। মুনেশ্বর রেগে বলল, आप लोग का जानता? मोटर से घूमता है। जंगल का हालचाल का मालूम है आप लोगों का? छोड़ दीजिए वो बात। आप लोग रहिए यहाँ पर 2-5 रोज। आपको नहीं दिखलाने सकेंगे तो जुर्माना देंगे 10 रुपया ज़रूर। বেলা 8টায় দুজনে উঠলাম। তার আগে মুনেশ্বর উঠে দৌড় খুলেছে, সুতরাং বাঘের ফাড়া থাকলেও কেটে গিয়েছে। চা তৈরি করলে ললিত। আমরা রওনা হওয়ার আগে রোদের জলে আবার স্নান করে নিলাম। জল অত্যন্ত শীতল। শরীরে যেন নতুন বল পেলাম, নতুন আনন্দ, নবজীবন। সামনে আবার আজ যখন পড়বে বিহারের দুর্দান্ত গরম, লু বইবে দুপুরের দিকে, বালির ঝড়ে দিক অন্ধকার হয়ে যাবে, তখন দৌড় বন্ধ করে খাটিয়া শুয়ে মনে পড়বে এই অদ্ভুত মায়াময় রোদটি, এই অগাধ স্নিগ্ধ শীতল জলরাশি, এই শ্যামল বনাকীর্ণ উপত্যকা। গতরাত্রে জ্যোৎস্নালিখিত হ্রদবক্ষের স্মৃতি হয়ে পড়বে তখন দূরকালের স্বপ্নের মতো অবাস্তব। বিদায় অজানা সরোবর, বিদায়। আবার এ পথে এলে দেখা হবে নিশ্চয়।